তাহলে ওয়াই দিয়ে আমরা একটা সমীকরণ লিখলাম, যেটা আমরা জানি যে এটা একটা সরণের সমীকরণ। এখন সেটা সাইনের দেওয়া হয়েছে, সেটা কসেরও থাকতে পারে। সরণের সমীকরণ দেওয়ার পরে বলা হইলো 5 সেকেন্ড পরে কোণাটার, যে কোণার সরণের সমীকরণ দেওয়া আছে তার সরণ বের করবা 5 সেকেন্ড পরে, এবং তারও বেগও বের করবা 5 সেকেন্ড পরে তার বেগ কত হইতে পারে। মানে আমরা জানি যে সরণ জানলে আমরা বেগ জানতে পারবো, কারণ সরণের সাথে বেগের একটা রিলেশন আছে। তাহলে প্রথমে আমরা সরণটা যদি বের করতে যাই, কোণাটার যদি সরণ বের করি আমরা, সরণ y is equals to 10 sin 20 pi t plus pi by 3। এখানে সবগুলো মানে মোটামুটি আমাদের জানা আছে, শুধুমাত্র সময়ের মানটা নাই আমাদের হাতে। এখানে পাই বাই 3 যেটা আমরা লিখলাম, এটা কিসের মান কেউ বলতে পারবা? দশা পার্থক্য। হ্যাঁ, দশা পার্থক্য ডেলের মান। তাহলে সময়ের মানটা আমাদেরকে দেওয়া আছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড আমরা বসাই দিই, বসাই আমরা অঙ্ক করবো। এবার এখানে যে ঝামেলাটা তোমাদের হবে সেটা হচ্ছে এই যে 20 পাই প্লাস পাই পাই বাই 3, এই পুরোটাকে কিন্তু আমরা একটা কোণ বলতে পারি। কোণ বলতে আমরা থিটা ধরে নিতে পারি চাইলে, যেহেতু সাইনের পরে যা থাকে ত্রিকোণমিতিক ফাংশন অনুযায়ী পুরোটাকে সে থিটা হিসেবে বিবেচনা করে। তার মানে 20 পাই টি প্লাস পাই বাই 3, এই পুরো অংশটাই এখানে থিটা হিসেবে বিবেচনায় আছে। যখন এরকম হবে যে থিটার ভিতরে পাই থাকবে, তখন সেই পাইটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিব, কারণ সাইন তার পাশে যে কোনো মানকে সে ডিগ্রি হিসেবে গ্রহণ করে। যেমন তুমি মনে করো 10 লিখছো, তার সামনে যদি সাইন লিখো, তাহলে সাইন 10 হচ্ছে থিটা, এবং থিটাটাকে সে অটোমেটিক রেডিয়ানে না নিয়ে কিসে নেয়, ডিগ্রি হিসেবে কাউন্ট করে সে। এই কথাটা যেন মনে থাকে। তারপরে ত্রিকোণমিতিক ফাংশনের পরে যদি কোনো মানে পাই থাকে আর কি, ভিতরে যদি পাই থাকে, তাহলে সেই পাইয়ের মান তুমি 3.1416 বসাইতে পারবা না। তোমাকে বসাইতে হবে সেটা ডিগ্রিতে, আর পাইকে ডিগ্রিতে আমরা বলি 180 ডিগ্রি। সে কারণে এখানে পাইয়ের মান আমাদেরকে 180 বসাইতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা অনেক সময় মাথায় থাকবে না, আর মাথায় না থাকলে অঙ্ক কিছুই হবে না। ভুলেও 3.1416 বসানো যাবে না যখন সেটা থিটা হবে, মানে সাইনের ভিতরে থিটা হিসেবে কাউন্ট হবে। এটা হিসেবটা করে ফেলো, সবগুলো মানই জানো, দেখো কত আসে। 8.66 আসছে, দেখো তোমাদেরও আসে কিনা সরণের মান। আসছে? জি ভাইয়া। তাহলে 5 সেকেন্ড পরে সরণ বের করার সিস্টেম হচ্ছে, যার সময়ের মানটা তুমি সমীকরণে বসাই দিবা, বসাই দিলেই তুমি তার সরণটা বের করে নিয়ে আসতে পারবা। এরপর গেল সরণের ব্যাপারে, পাশে বেগ। তাহলে বলছিলাম বেগের সমীকরণ হচ্ছে আমাদের কাছে দুইটা আছে। একটা হচ্ছে যে সরাসরি সরণকে অন্তরীকরণ করার পর যেটা আসছিল, সমীকরণটা ছিল অনেকটা এরকম যে ওমেগা এ কস ওমেগা টি প্লাস মাইনাস ডেল আকারে ছিল আর কি। এখন বলছিলাম এই সমীকরণে আমরা না যাওয়ার চেষ্টা করব সবসময় v ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই সমীকরণটাতে যাওয়ার বলছে সবসময় চেষ্টা করবো। তারপরে যদি আমরা মানে দরকার হয় তখন উপরেটাতে যাবো আর কি। তাহলে এখন আমরা যেটা করব, অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমরা সেকেন্ডটাই ব্যবহার করার চেষ্টা করব, তাইলে এখানে ওই ত্রিকোণমিতিক ফাংশনের ঝামেলাটা থাকলো না আর কি। তাহলে নিচেরটা যদি মানে জানতে চাও, তাহলে তোমার যে যে মানগুলো লাগবে সেটা হচ্ছে ওমেগা লাগবে, বিস্তার এ লাগবে, এবং সরণ ওয়াই লাগবে। তাহলে অলরেডি আমরা সরণের মান পেয়ে গেছি 8.66। এবার আর লাগবে বিস্তার এবং ওমেগা। কারণ প্রশ্নে আমাদেরকে যে সমীকরণটা দিছে, সেই সমীকরণটাকে যদি আমরা অন্য অপর একটা সমীকরণের সাথে তুলনা করি, তাহলে কিন্তু আমরা সেখান থেকে কিছু মান আমরা নিয়ে আসতে পারবো চাইলে। যেমন ধরো উপরে যে সমীকরণটা দিছে সেটা হচ্ছে y ইকুয়ালস টু 10 sin 20 pi t প্লাস পাই বাই 3।
কারণ এই সমীকরণটার সাথে যে তুলনা করব এরকম একটা সমীকরণ যদি বলো, এই কারণে আমি আগে π/3 কি বুঝায় সেটা বলছি তোমাদেরকে। এখানে কিন্তু এক্স নাই, তাহলে আমরা নর্মালি যে সমীকরণটা আমরা লিখি এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল, ওই সমীকরণের সাথে আমরা তুলনা করব। ওমেগা টি যেহেতু প্লাস, তাহলে প্লাস ডেল। ডেল কেন লিখলাম? কারণ এখানে এক্স এর কোনো এক্স বলে কোনো চলক নাই, এই কারণে। তাহলে এই সব দুইটা সমীকরণ যদি আমরা তুলনা করি, কথাটা অবশ্য তোমাকে লিখতে হবে যে এর সমীকরণটির সাথে তুলনা করে পাই। সেখান থেকে আমরা দেখতে পারি যে বিস্তার সমান সমান সরাসরি কত লেখা যায় তুলনা করার পর। আমরা দেখতে পাচ্ছি বিস্তার এ সমান হয়ে যাচ্ছে 10, এবং ওমেগা সমান সমান সরাসরি তুমি লিখতে পারতেছো, যেটাকে আমরা টি এর সহগ বলতে পারি। ওমেগা সমান 20 পাই। তাহলে যে দুইটা মান আমাদের দরকার ছিল, আমরা এখান থেকে সেই দুইটা মান এনে সমীকরণে বসাই দিলে আমাদের বেগের মানটা চলে আসবে। তাহলে ওমেগা দাঁড়ায় 20 পাই রুট ওভার, বিস্তার হচ্ছে 10, আর সরণ হচ্ছে 8.66। বসাও, দেখো বেগের মান কত। সেখানে এখানে এবার একটা কথা আছে, তুমি এখানে পাই এর মান কত বসাবা? পাই ভাইয়া 180 বসাবো না? চিন্তা করে বলো, 180 বসাবো নাকি অন্য কিছু যুক্তি দিয়ে বলো, চিন্তা করে বলো। বলছিলাম কি 180 কখন বসাবো? যখন তার সামনে কেমন ফাংশন থাকবে? ত্রিকোণমিতিক কোন ফাংশন, অর্থাৎ সাইন কস ট্যান কট কোসেক সেক কট, ওই ফাংশন গুলো যদি থাকে তাহলে তুমি পাই এর মান 180 বসাবে। এখন এর সামনে কি এরকম কিছু আছে? না ভাইয়া। তাহলে কত বসাবো? থ্রি পয়েন্ট 3.1416। 1416 বসাবো তাহলে এখন। তাহলে কত আসে বেগের মান দেখো, 20 ইন্টু এখানে পাই এর মান 3.1416। বেগের মান কত আসে দেখো। 314 আসছে আমার। জি ভাইয়া, 314.18। এমএস ইনভার্স 1। তো এরকম আর কি, তোমাকে সরণের সমীকরণ দিয়ে দিল, সরণের সমীকরণ দিয়ে নির্দিষ্ট একটা সময় পরে সরণ বের করতে বললো অথবা বেগের মান বের করতে বললো। সেম ভাবে সমীকরণটা আবার উল্টাই দিলাম, মনে করো কোনোভাবে আমরা কি করলাম, যেটা সরণের সমীকরণ ছিল সেটা সরণের সমীকরণটা চেঞ্জ করে মনে করো আমরা যে বেগের একটা সমীকরণ তোমাদেরকে দিলাম, এবার উল্টা কাজ করবা। ভি ইকুয়ালস টু একটি কণার বেগের সমীকরণ। ভি ইকুয়ালস টু যেটা দেওয়া আছে একটি কণার বেগের সমীকরণ, এখানেও সেম করলাম আমরা, মনে করো 5 সেকেন্ড পর কণার বেগ ও সরণ, কণার বেগ ও সরণ নির্ণয় করো। তাহলে এখানে এবার যে বেগের সমীকরণটা দিছে সেই বেগের সমীকরণ থেকে তুমি প্রথমে সময়ের মান বসায় প্রথমে বেগ বের করবা, আগের বারের মতো আর কি। প্রথমে আমরা বেগ বের করব, বেগের যে সমীকরণটা দেওয়া আছে সেখানে জাস্ট মানগুলা বসাই দিব। পাই এর জায়গায় বসাবো 180। ভাইয়া, হ্যাঁ,
ভাইয়া পায়ের মানটা আবার একটু বলেন, কখন 180 বসাবো আর কখন 3.1416 বসাবো? তুমি মাথায় রাখো যে পাইয়ের মান সবসময় 3.1416। তাহলে 180 কখন বসাবো? যদি কস মানে ত্রিকোণমিতিক ফাংশনের পরে হয়, মনে করো কস, আমরা থিটা লিখি না এখন, থিটার ভিতরে তো অনেক কিছু থাকে, যেমন এখানে এই পুরোটা হচ্ছে থিটা, এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে এই পুরোটাকে তুমি থিটা ধরতে হবে। কসের পরে যা থাকে সেটা হচ্ছে থিটা। এখন থিটাটাকে কস বা মনে করো যে সাইন, এরা কি হিসেবে নেয়? এটা ডিগ্রি জি হিসেবে জি। কাউন্ট করে। এখন তুমি পাইয়ের মান যদি ভিতরে 3.1416 বসাও, তাহলে কি এটা আসলে ডিগ্রি হিসেবে গেল? না। সেই মুহূর্তে তুমি সেই পাইটাকে চেঞ্জ করে ফেলবা, চেঞ্জ করে 180 বসাবে। কিন্তু কসটা যদি না থাকতো, তখন তুমি কিসে বসাইতা? রেডিয়ানে বসাইতে আর কি, 3.1416 এ। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া 3.55 আসে। 353 নাকি? জি ভাইয়া, 353., 353.55। হ্যাঁ ঠিক আছে, 55 ms ইনভার্স 1, এটা হচ্ছে তার বেগ। তাহলে 5 সেকেন্ড পরে কণাটার বেগ হবে 353.55। তুমি আবার ঘাবড়ে যাও না যে ভাইয়া বেগের মান এত বেশি কেন আসছে, বা অনেক সময় অনেক কম আসতে পারে, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তুমি তোমার মতো ক্যালকুলেশন করবা, কম বেশি এটা নিয়ে কোনো মানে ইয়ে করার দরকার নেই। আচ্ছা, বেগের মান তো বের করে ফেললাম, তাহলে এবার সরণ বের করবো। এখন সরণ কিভাবে বের করবো? এই বেগ থেকে যখন সরণ বের করতে বলে, তখনই ঝামেলাটা তৈরি হয়। তখন আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে বেগের আরেকটা যে সমীকরণ আমরা জানি, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা ওই সমীকরণ থেকে সরণ বের করবো। কিভাবে বের করবো দেখো, এখানে বেগের মান আমরা এই মাত্র যেটা বের করছি আমরা সেটাই বসাবো। এটা হচ্ছে 5 সেকেন্ড পরে কণার বেগ। ওমেগার মান আর এ এর মান আমরা ওই যে উপরে বেগের সমীকরণটা দেওয়া আছে, যেটা উদ্দীপকে দেওয়া আছে আর কি, ওই সমীকরণ থেকে আমরা যেভাবে হোক ওমেগা এবং এ কে বের করে নিয়ে আসবো। সেখান থেকে মানগুলো বসালে আমরা ওয়াই এর মান পাবো। তাহলে আমাদের কাজ হচ্ছে ওমেগা এবং এটাকে জানা আর কি। এখন এটা জানার জন্য আমরা যে কাজটা করবো, উপরের সমীকরণটাকে আগে লিখি, ওই সমীকরণটার সাথে আরেকটা সমীকরণে আমরা সহগ সমীকৃত যে ব্যাপারটা, ওইটা আমরা করব। করলে মোটামুটি ওখান থেকে আমাদের যে মানগুলো অজানা, সেই মানগুলো আমরা পেয়ে যাব। তাহলে এই সমীকরণটার সাথে ভি ইকুয়ালস টু ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল, এই সমীকরণে আমরা তুলনা করতেছি। ডেল কেন লিখলাম? কারণ এখানে এক্স বলে কোনো চলক নাই, এই কারণে আমরা ডেল লিখছি। এক্স থাকলে তখন আমরা এক্স এর সমীকরণে চলে যেতাম। তাহলে এখান থেকে যদি তুমি সহগ সমীকৃত করো, তাহলে দেখো এখানে যেটা 500, এখানে সেটা কি ওমেগা এ। তাহলে তুলনা করলে, তুলনার অঙ্ক কি করাইছিলাম না? এই যে তুলনা করতেছি, তুলনা কিভাবে করতে হয় এটার অঙ্ক কি করাইছিলাম তোমাদেরকে? জি ভাইয়া, করাইছিলেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সরাসরি ওমেগা এ সমান হচ্ছে 500, এবং টি এর সহগ ওমেগা সমান হচ্ছে 20 পাই। তাহলে ওমেগার মান এখানে বসাও, এখানে বসাইলে তুমি বিস্তার পেয়ে যাবা। তাহলে হবে 500 ডিভাইডেড বাই 20 পাই। তাহলে বিস্তারের মানও জেনে গেলা, ওমেগার মানও জেনে গেলা, তুমি জাস্ট বসাবা, বসাইলে সেখান থেকে ওয়াই এর মানটা আমরা আমরা বের করে দেবো। তাহলে আগে আমরা এর মানটা দেখি কত আসে। ভাইয়া 7.95। বিস্তার জি ভাইয়া। 7.95। তাহলে এখান থেকে আবার ওয়াই কে বের করে নিয়ে আসো। ওয়াই কে বের করতে হলে ভি ডিভাইডেড বাই ওমেগা সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দুই পাশে হোল স্কোয়ার করে দাও। মান বসাবো না, আগে আগে মান বসালে জিনিসটা অন্যরকম হয়ে যাবে।
স্কোয়ারটাকে তুমি যদি এই পাশে নিয়ে আসো তাহলে সেটা হয়ে যাবে রুট ওভার, তাহলে ভি বা এ স্কোয়ার মাইনাস ভি বাই ওমেগা হোল স্কোয়ার। এবার আস্তে আস্তে মান বসাও। বেগের মান হচ্ছে যেটা পাইছিলাম আমরা 353.55 ডিভাইডেড বাই ওমেগার মান হচ্ছে 25 যা আসবে তার স্কোয়ার, এ স্কোয়ার থেকে সেটা বাদ যাবে। থার্টি ওয়ান আসছে, দেখো তো আসছে কিনা, তোমার 31.54 আসছে। এটা আসে কিনা দেখো। না না সরি, আমি রুট করি নাই। 5.61। 5.61 আসে। আসছে কিনা দেখো তো। জি ভাই আছে। সিস্টেম বুঝছো? সরণ দিলে বেগ বের করতে পারতে হবে, বেগ দিলে সরণও বের করতে পারতে হবে। আচ্ছা, তো এটা ছিল প্রিভিয়াস ক্লাসে আমরা যা পড়াইছিলাম তার উপরে আসলে আপনি একটা ছোটখাটো ম্যাথ দিলাম আর কি। এখান থেকে প্রশ্ন আসে খুবই কম, এই অংশটা থেকে আর কি। তাহলে আমরা একটা কণার সরণের সমীকরণ দেখছি, কিভাবে তার সরণ পরিবর্তন হয় সময়ের সাথে সেটাও দেখলাম। এরপরে দেখছি আমরা বেগ। আর আজকে আমরা যে অংশটা দেখবো সেটা হচ্ছে ত্বরণ। একটা কণার ত্বরণ আমরা কিভাবে বের করতে পারবো। তাহলে আমরা আগের ক্লাসে আমরা বেগের সমীকরণ বের করছিলাম দুইটা, একটা হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি প্লাস মাইনাস ডেল। বলছিলাম বেগের সমীকরণটা কসেরও হতে পারে, বেগের সমীকরণটা সাইনেরও হতে পারে, ডিপেন্ড করে ডেলের উপর। ডেলের মানের কারণে সেটা কস অথবা সাইন যে কোনোটা হতে পারে। আরো একটা সমীকরণ করছিলাম বেগের, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একটা সময়ের সাথে বেগ আর একটা সরণের সাথে বেগ। এখন আমরা বের করব ত্বরণ। তাহলে ত্বরণের নিয়ম কি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনকে আমরা বলি ত্বরণ। তাহলে বেগ যখন বের করছিলাম তখন প্রথমে আমরা বীজগণিতের হিসেব করছিলাম যে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, যেটা বীজগণিতে করা হয় ডেল দ্বারা। আর যখন ক্যালকুলাসে আমরা চলে যাই তখন ডেল না ব্যবহার করে আমরা ডি ব্যবহার করি, মানে অপারেটর চলে আসে অন্তরীকরণ অপারেটর। তার কারণ আমি তোমাদেরকে বলছিলাম যে কণাটা যে স্পন্দিত হচ্ছে তার এই ঘটনাটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, আর চলমান প্রক্রিয়ায় সবসময় আমরা ক্যালকুলাস দিয়েই করি। তাহলে সময়ের সাপেক্ষে বেগকে আমরা অন্তরীকরণ করব, যদি করি তাহলে আমরা ত্বরণ পাবো। তাহলে অন্তরীকরণ অপারেটর ডি বাই ডিটি, আর বেগের আমরা মান বসাবো। এখন এমন একটা মান বসাবো যার ভিতরে সময় আছে, যেহেতু সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তার মানে প্রথম সমীকরণটা ওমেগা এ কস ওমেগা টি প্লাস মাইনাস ডেল। গত ক্লাসে আমরা একটা অন্তরীকরণ করছিলাম যখন আমরা বেগ বের করছি, আজকেও একটা অন্তরীকরণ করতে হচ্ছে। অন্তরীকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ওমেগা এবং এ সেটা গুণ আকারে আছে, এই কারণে তাদেরকে আমরা গুণ আকারে রেখে দিলাম, তাদেরকে টাচ করলাম না। কসের ভিতরে মানে কস থিটার ভিতরে আছে ওমেগা টি প্লাস মাইনাস ডেল, ওখানে টি এর একটা অংশ দেখা যাচ্ছে। তাহলে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কস থিটা ধরে তাকে অন্তরীকরণ করতে হয়। আর কস থিটাকে অন্তরীকরণ করলে হয়, মনে আছে কারো? মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা। কস থিটাকে অন্তরীকরণ করলে হবে মাইনাস সাইন থিটা। আবার যাকে তুমি থিটা ধরছো সে তো আসলে থিটা না, তার ভিতরে অনেক কিছু আছে, এই কারণে তাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে মাইনাসটাকে সামনে লিখলাম মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল।
সাথে অন্তরীকরণের ওখানে যদি আমরা খেয়াল করি, প্রথমে এটাকে অন্তরীকরণ করো, তাহলে টি কে অন্তরীকরণ করলে 1 হয়ে যায়, শুধু ওমেগা থাকবে। আর যখন ডেল কে অন্তরীকরণ করবা তখন সেটা হয়ে যাবে 0, তার মানে গুণ আকারে অনলি ওমেগাই থাকবে। তাহলে ত্বরণের ফাইনাল সূত্রটা আসতেছে ত্বরণ a ইকুয়ালস টু মাইনাস ওমেগাটা সামনেরটার সাথে গুণ হলে ওমেগা স্কয়ার a সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল। এই হইল তোমাদের ত্বরণের, স্যার ডেল কি এক্স এর ইয়া করতেছে? হ্যাঁ স্যার ডিডি এক্স, আমি স্যার ডেল কি এক্স ধরছেন? ডিডি এক্স অফ ডেল ধরছেন স্যার এক্স এর জায়গায়, যেটা অন্তরীকরণের সূত্র আছে। কথাটা মনে হয় আমি বুঝি স্যার স্যার ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু 0 না স্যার? না। স্যার আপনি কি ওটা ধরছেন? তাই dx x এটা ইয়েস স্যার। এটা তো 1 হয়, 0 না। কিন্তু তুমি যদি এরকম করো d বাই dx অন্য কোনো কিছু যদি দাও, যেমন মনে করো y দিলা, তখন 0 হয়, কারণ y কে অন্তরীকরণ করা যাবে না x এর সাপেক্ষে। ওইরকম ভাবে ডেল কে করা যাবে না, 0 হইছে। কিন্তু t কে যখন t এর সাপেক্ষে করবা তখন সেটা 1 হয়ে যায়, যে x এর মতো আর কি। বুঝছো? তাহলে ফাইনাল সূত্রটা দাঁড়ালো আমাদের এটা a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার a সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল। তাহলে এই সমীকরণে কার কার সাথে কে পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ত্বরণ আর এখানে হচ্ছে সময়, আগে যেগুলো যেরকম যেরকম করছি আর কি। তাহলে এই সমীকরণটা হচ্ছে শুধুমাত্র সময়ের সাথে ত্বরণের সম্পর্ক। কারণ ওই সমীকরণ থেকেই আমরা ত্বরণের সাথে সরণের একটা সম্পর্ক দেখাবো। কিভাবে একটু খেয়াল করে দেখো, এই যে a সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল, এই অংশটার পরিবর্তে কি আমরা y লিখতে পারবো? মানে সরণের সমীকরণ না এটা? জি ভাইয়া। তাহলে মাইনাস ওমেগা স্কয়ার বাকি যা আছে পুরোটাকে আমরা চাইলে y লিখতে পারি, কারণ ওই পুরোটাই হচ্ছে তোমার সরণের, মানে যেখান থেকে আমরা শুরু করছিলাম সরণ থেকে। সরণকে একবার অন্তরীকরণ করে আমরা বেগ আনছিলাম, বেগকে অন্তরীকরণ করে এখন ত্বরণ আনছি। তো ওখান থেকে সরণের সমীকরণটা হচ্ছে y = a sin ওমেগা t প্লাস মাইনাস ডেল। তাহলে এখানে আরেকটা আমরা সমীকরণ পাইলাম, যে সমীকরণটাতে তুমি দেখতেই পাচ্ছ যে সরাসরি কার কার সম্পর্ক, ত্বরণ এবং সরণের। তাহলে প্রথমটা হচ্ছে ত্বরণ এবং সময়, আর এখন একটা হচ্ছে ত্বরণ এবং সরণের মধ্যেকার সম্পর্ক। এখন এই লাস্টে যে আমরা ত্বরণ এবং সরণের সম্পর্কটা দেখলাম, এটার কিছু বিশেষত্ব আছে। যেমন প্রথম বিশেষত্ব হচ্ছে এই সমীকরণটাকে সরল ছন্দিত স্পন্দন গতির সরল ছন্দিত স্পন্দন গতির শর্ত বলা হয়। অর্থাৎ যে কোনো বস্তু সরল ছন্দিত স্পন্দনে যদি কি করতে চায়, কাঁপতে চায় বা স্পন্দিত হতে চায়, তাকে এই শর্তটা মেনে চলতে হবে। এখানে শর্তটা কি আসো সেই ব্যাপারে। এই যে এখানে তুমি ওমেগা স্কয়ার ধরতেছো, এই ওমেগাকে তুমি ধ্রুবক বলতে পারো, কারণ ওমেগার মান পরিবর্তন হয় না, যা থাকে তাই থাকে। কিন্তু সরণ পরিবর্তন হতে পারে 0 থেকে তার বিস্তার পর্যন্ত, সেম ভাবে ত্বরণের মানটাও চেঞ্জ হতে পারে। আপনি সরণের সাথে ত্বরণের একটা রিলেশন দেখা যাচ্ছে, কিন্তু রিলেশনটা এই ওমেগা স্কয়ারকে যদি আমি ধ্রুবক ধরি তাহলে রিলেশনটা কিরকম দাঁড়ায় দেখো, এ ধ্রুবকের পরিবর্তে তুমি একটা সমানুপাতিক বসাইলা, তাহলে এ সমানুপাতিক মাইনাস ওয়াই। এটার মানে কি? এটার মানে হচ্ছে ত্বরণ সরণের বিপরীত সমানুপাতিক। বিপরীত সমানুপাতিক, এটা বুঝছো? ত্বরণ সরণের বিপরীত সমানুপাতিক বলতে কি বোঝায় আমি বুঝাই দিচ্ছি। এটার মানে হচ্ছে সরণ যেদিকে হবে ত্বরণ হবে ঠিক তার উল্টা। সরণের গ্রাফটা যদি তুমি একটু খেয়াল করো,
আমি তোমাকে দেখাচ্ছি সরণের গ্রাফটা। সময়ের সাথে সরণ, মূল বিন্দু থেকে সরণ উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে যাবে, আবার আগের জায়গায় ফিরে আসবে। এটা হচ্ছে সময়ের সাথে সরণের, সে বিস্তারে উঠবে কোনো এক সময়, আবার সাম্যাবস্থানে আসবে, আবার বিপরীত দিকে বিস্তারে যাবে। এটা হচ্ছে সময়ের সাথে সরণের গ্রাফ। আর ত্বরণেরটা হবে ঠিক তার উল্টা। এখন উল্টা কি? সমানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়ে, এটা হচ্ছে নিয়ম। সরণের মান যত বাড়বে ত্বরণের মানও ততই বাড়বে, তবে উল্টো দিকে বাড়বে। তার মানে সরণটা শুরু হয়েছিল মূল বিন্দু থেকে উপরের দিকে বাড়তেছে, কিন্তু ত্বরণটা বাড়বে নিচের দিকে। মানে সরণের সম্পূর্ণ কি কিরকম হবে? বিপরীত হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছো কি বলছি? জি ভাইয়া। ত্বরণ হবে সরণের সম্পূর্ণ বিপরীত কিন্তু সমানুপাতিক। অর্থাৎ সরণ যখন বাড়তেছে ত্বরণও বাড়বে, তবে তার দিকটা হয়ে যাবে বিপরীত দিকে, মানে সে বিপরীত দিকে বাড়তে থাকবে। এটা হচ্ছে তাদের নিয়ম আর কি। মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তার মানে উপরে যে সমীকরণটা আমরা লিখলাম a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, এটাকে আমরা সরল সন্ধিত স্পন্দন গতির শর্ত বলতে পারি, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা আমাদের সেকেন্ড ইয়ারও লাগবে এই শর্তটা। তোমাদের তো তরঙ্গ নাই, তরঙ্গ থাকলে এই শর্তটার কিছু ব্যবহার ছিল। যেহেতু তরঙ্গ চ্যাপ্টার নাই, এটা হয়তো এরকম ডিটেলস আসবে না। আচ্ছা, ঠিক আছে গেছে এই ব্যাপার। এখন এই যে ত্বরণের মান চেঞ্জ হচ্ছে, দেখো তুমি ত্বরণের গ্রাফটার দিকে যদি একটু তাকাও, যে সময়ের মান প্রথমে যখন মূল বিন্দুতে ছিল তখন ত্বরণের মানও মূল বিন্দুতেই ছিল, মানে ত্বরণের মানও 0 ছিল। সময়ের মান আস্তে আস্তে বাড়তেছে, অর্থাৎ আমরা আস্তে আস্তে এক্স অক্ষ বরাবর ডান দিকে যাচ্ছি। ত্বরণের মানও বাড়তেছে, তবে কোন দিকে বাড়তেছে? বিপরীত দিকে বাড়তেছে। এখন এই যে বাড়তে 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 সর্বোচ্চ ত্বরণের মান কত হতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম ত্বরণ কত পর্যন্ত হতে পারে? আসো এবার সেই ব্যাপারটা নিয়ে কথা বলি একটু। আমরা সর্বোচ্চ বেগের একটা সূত্র দেখছিলাম, ওরকম ত্বরণেরও এরকম একটা সূত্র আছে, সর্বোচ্চ ত্বরণ কত হতে পারে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যখন ওয়াই এর মান 0 তখন ত্বরণের মানও 0, মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। তো তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে। কিন্তু ওয়াই এর মান যখন সর্বোচ্চ হচ্ছে, ওয়াই বলতে সরণের মান যখন ম্যাক্সিমাম হয়, সরণের ম্যাক্সিমাম মানকে আমরা কি বলি? বিস্তার বলি। এখন বিস্তারটা কয় দিকে হতে পারে? বিস্তার দুই দিকে হইতে পারে। তো দুই দিকে ধরার দরকার নাই, আপাতত আমরা একদিকে ধরেই তোমাদেরকে বুঝাই। এমনিতে দুই দিকে হতে পারে। তাহলে বিস্তার যদি এ হয়, যেটা ওয়াই এর জন্য ম্যাক্স, মানে সরণের সর্বোচ্চ মান, তাহলে ত্বরণও কি ম্যাক্সিমাম হয়ে যাবে না? যেটা হবে কত? মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই এর জায়গায় হবে এ। তাহলে এ ম্যাক্স এর সূত্র বা সর্বোচ্চ ত্বরণের সূত্র দাঁড়াচ্ছে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার এ। এটা হবে স্পন্দনশীল কোন কণার ত্বরণের সর্বোচ্চ সমীকরণ। কথা কি বুঝতে পারছো আমার, নাকি বোঝো নাই? যখন ভাইয়া ওই যে ত্বরণ সরণের বিপরীত সমানুপাতিক ওই লাইনটা আরেকবার বুঝাই দেন। কিভাবে আসছে না এটা বলতে কি বোঝায়? লাইনটা বলতে কি বোঝায়? তুমি আরো সহজভাবে চিন্তা করো। মনে করো একটা বস্তুকে তুমি দাঁড়ায় থেকে উপরের দিকে নিক্ষেপ করছো, তাহলে বস্তুটার কি হচ্ছে তখন? সরণ হচ্ছে না, মানে বস্তুটা আস্তে আস্তে ভূমি থেকে উপরের দিকে উঠতেছে, তাহলে তার সরণের মান বাড়তেছে। কিন্তু ত্বরণ জি কোন দিকে ভাইয়া। ত্বরণ কোন দিকে কাজ করে? না ওইটা বললে আসলে ঠিক মতো বুঝবা না। না না না, ওটা ধরিও না। ওটা বললে পুরোটা বুঝবা না, অর্ধেক বুঝবা আবার পরে। দুইটা গ্রাফ দেখো নিচে। ডান পাশের গ্রাফটা হচ্ছে সরণের গ্রাফ, আর বাম পাশের গ্রাফটা হচ্ছে ত্বরণের গ্রাফ। ডান পাশে সরণের দিকে তুমি একটু খেয়াল করো। সরণের গ্রাফটা হচ্ছে সময়ের মান 0, সরণের মানও 0। সময় অতিবাহিত হচ্ছে, সরণের মান আস্তে আস্তে বাড়তেছে। সরণের মান বাড়তে বাড়তে কোনো এক সময় বিস্তারে যাবে, এরপর আবার সে সাম্য অবস্থানে ফিরে আসবে। সরণটা শুরু হলো কোন দিক থেকে? মূল বিন্দু থেকে উপরের উপরের দিকে, অর্থাৎ সরণের মান বাড়তেছে। এখন আমরা বলতেছি ত্বরণও সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত। বিপরীত মানে কি? সরণ যেদিকে হবে ত্বরণ হবে ঠিক তার উল্টা দিকে। আবার সমানুপাতিক, সমানুপাতিক মানে একটা বাড়লে আরেকটা বাড়বে। তাহলে দেখো সরণের মান বাড়তেছে, ত্বরণের মানও বাড়তেছে, তবে উল্টা দিকে, মানে নিচের দিকে যাচ্ছে সে।
বাড়তে বাড়তে কখনো সর্বোচ্চ হবে, আবার সে চলে আসবে আর কি। মানে সরণটা শুরু হয়েছে উপরে আর ত্বরণটা শুরু হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, বুঝা গেছে? জি ভাই, আবার বুঝছি। তাহলে ওখান থেকে ত্বরণের তাহলে তিনটা সমীকরণ আমরা পেলাম, একটা হচ্ছে এ ম্যাক্স, আর একটা হলো সময়ের সাথে, আর একটা হলো সরণের সাথে। টোটাল তিনটা সমীকরণ। এই তিনটা সমীকরণই আমাদের কাজে লাগবে। এখন তার আগে, যেহেতু সময়ের সাথে ত্বরণের একটা সম্পর্ক আছে, আবার সরণের সাথে ত্বরণের একটা সম্পর্ক আছে, তাহলে তাদের সম্পর্কের সাথে সাথে আমাদের আবার তাদের গ্রাফটাও লাগবে। তাহলে প্রথমে আসো সময়ের গ্রাফটা, ত্বরণের সাথে সময়ের গ্রাফ, যেটা অলরেডি আমি এঁকে ফেলছি। সময় আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ত্বরণ, ত্বরণটা মূল বিন্দু থেকে নিচের দিকে যাবে, যেটা কিছুক্ষণ আগে দেখাইলাম, করে উঠবে আবার নিচের দিকে যাবে, এভাবে চলতে থাকবে। তাহলে মূল বিন্দু থেকে যাত্রা আরম্ভ, টি এর মান 0, মূল বিন্দু থেকে যাত্রা আরম্ভ নিচের দিকে যাবে। এখন নিচের দিকে কোথায় কতটুকু পর্যন্ত যাবে? আমরা বলতেছি সর্বোচ্চ পর্যন্ত যাবে। সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ, এটা হচ্ছে ত্বরণের সর্বোচ্চ মান। সেম ভাবে উপরের দিকে যখন যাবে তখন হয়ে যাবে প্লাস ওমেগা স্কয়ার এ। তাহলে ত্বরণের সর্বোচ্চ মান ওমেগা স্কয়ার এ বললেও হবে, অথবা মাইনাস ওমেগা স্কয়ার এ বললেও কোনো সমস্যা নাই, যেটাই বলো। এটা হচ্ছে সময়ের সাথে ত্বরণের, তার মানে গ্রাফ যেটা আঁকতেছি সেটা হচ্ছে কোন সমীকরণের? এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল, এই সমীকরণটা আমরা আঁকতেছি। কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যখনই তুমি এরকম গ্রাফ আঁকবা তখন ডেল এর মান কত ধরতে বলছিলাম, মনে আছে কারো? ডেল এর মান কত ধরতে বলছিলাম? কত ধরলে মানে আমরা গ্রাফটা আঁকতে পারবো? বলছিলাম সাম্য অবস্থান থেকে ধরার জন্য। সাম্য অবস্থানে ডেল এর মান কত? 0 জিরো। 0 জিরো ধরলে এই অংশটা মানে ডেল থাকবে না আর কি তখন। তার মানে আমরা যে সমীকরণটা আঁকলাম সেটা হচ্ছে ওমেগা টি এর সমীকরণটা। তাহলে এটা হচ্ছে সময়ের সাথে ত্বরণের সম্পর্ক, সরণের সাথে ত্বরণের গ্রাফ। আর আরেকটা আছে সরণের সাথে ত্বরণের, সেটা কিরকম হবে একটু দেখো। সমীকরণটা হচ্ছে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই। তাহলে সরণের সাথে ত্বরণের গ্রাফ, ওয়াই এর মান, এক্স অক্ষ বরাবর হচ্ছে ওয়াই মানে সরণ, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ত্বরণ এ, এটা হচ্ছে তাদের মূল বিন্দু। তাহলে ও বিন্দু থেকে তুমি দুই দিকে যেতে পারো, তুমি চিন্তা করো ওয়াই এর ক্ষেত্রে আর কি। হাতের ডান দিকে যদি যাও সরণটা বাড়তে থাকবে, বাড়তে 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 তুমি সর্বোচ্চ তার বিস্তারে যেতে পারবা, প্লাস এ। সময় আর 1 মিনিট আছে, আবার জয়েন দিও যদি বের হয়ে যাও আর কি। মূল বিন্দু থেকে সরণটা বাড়তে বাড়তে তুমি বিস্তার পর্যন্ত যেতে পারো। যতক্ষণ পর্যন্ত ওয়াই এর মান বাড়তেছে ততক্ষণ পর্যন্ত এ এর মানও বাড়বে, তবে সেটা নেগেটিভ দিকে, এই কারণে নিচের দিকে যাবে সেটা। সেম ভাবে উল্টা দিকেও এর মান বাড়তে 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 মাইনাস এ পর্যন্ত যেতে পারে। তাহলে ওয়াই এর মানে এবার মাইনাস, এর মানও বাড়বে, তবে সেটা হবে প্লাসের দিকে। দেখো বুঝছো কিনা, এই গ্রাফটা বুঝছো কিনা দেখো। গ্রাফ কি বুঝে গেছে? তাহলে সরণের সাথে ত্বরণের সম্পর্কটা এরকম হয়ে যাচ্ছে আর কি, ডাইরেক্ট সরল রেখা মূল বিন্দু দিয়ে এদিকে ওইদিকে দুই পাশে হয়ে যাচ্ছে। এটা বইতে নাই, এটা তোমরা আলাদাভাবে লিখে রাখবে আর কি। তাহলে এই ছিল আমাদের ত্বরণের ব্যাপার স্যাপার, সরণের ব্যাপার স্যাপার, মূল যে ব্যাপারগুলো আর কি। এবার ত্বরণ নিয়ে আমাদের আরো কিছু কথা আছে, যদি বলো কিরকম কথা আসো এবার। ত্বরণ সমান আমরা কি লিখতে পারি? এ সমান, ত্বরণ সমান প্রথমে আমরা যেটা লিখছিলাম যে ডিভি ডিভাইডেড বাই ডিটি, অন্তরীকরণ আর কি। আবার বেগ সমান লিখছিলাম ডিওয়াই ডিভাইডেড বাই ডিটি। বেগের মানটা যদি তুমি উপরের লাইনে লিখো তাহলে ডি বাই ডিটি থেকে গেল
সাথে আবার বেগের পরিবর্তে আমরা dy/dt বসাইলাম। অন্তরীকরণে এই ব্যাপারগুলো তুমি দেখতে পাবা যারা অন্তরীকরণ করছো আর কি। এখানে আমরা লিখতে পারি d²/dt²y। এই যে স্কোয়ারটা এটা অনেকটা সাইনের উপরে যেরকম স্কোয়ার বসে ওরকম, তবে এই ক্ষেত্রে তার মানে গুরুত্ব বলো অথবা সেই যে জিনিসটা বোঝায় সেটা একটু ভিন্ন। স্কোয়ার থাকা মানে হচ্ছে এই যে ওয়াই কে সময়ের সাপেক্ষে তোমার দুইবার অন্তরীকরণ করতে হবে। আর আমরা সেটা যে জানি, প্রথমবার ওয়াই কে যদি অন্তরীকরণ করো তাহলে তুমি পাবা বেগ, পরের বার অন্তরীকরণ করলে পাও ত্বরণ। মানে ওরা ইনডাইরেক্টলি বুঝাইছে যে সরণকে যদি তুমি সময় সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করো তাহলে তুমি ত্বরণ পাবা। তো এই জন্য ত্বরণের জেনারেল ফর্মে প্রকাশ করি আমরা এ দ্বারা, আর সেটাকে যদি অন্তরীকরণে প্রকাশ করো তুমি চাইলে এইভাবে প্রকাশ করতে পারো যে d²y/dt²। তো ওরা বইতে এরকম একটা কাজ করছে যে ত্বরণকে তারা এইভাবে প্রকাশ করছে, মানে ম্যাথের সাথে একটা রিলেশন করে দিছে। যখন এরকম করতেছে তখন আমরা চাইলে যে শর্তটা লিখলাম কিছুক্ষণ আগে যে a = -ω²y, এটাকে আমরা একটু অন্যভাবে সাজাই লিখতে পারি। যেমন এর জায়গায় আমরা সেই অন্তরীকরণের ফরম্যাটটা বসাই d²y/dt² আর =−ω²y। আর -ω²y-টাকে এই পাশে যদি আমরা নিয়ে আসি ইকুয়ালের, সমীকরণটা দেখতে মনে হয় d²y/dt² প্লাস ω²y = 0। সমীকরণটা অনেকটা এরকম হয়ে যায়। এই সমীকরণের একটা নাম আছে যেটাকে বলা হয়, যে কিছুক্ষণ আগে আমরা যে সমীকরণটা লিখলাম প্রথমে সেটাকে কি বলছিলাম, সেটাকে বলছিলাম শর্ত। কিসের শর্ত? সরল সন্ধিত স্পন্দনের শর্ত। আর এটাকে বলা হয় অন্তরীকরণযোগ্য সমাধান। কার? সরল সন্ধিত সরল সন্ধিত স্পন্দন গতির অন্তরীকরণযোগ্য সমাধান বলা হয় এটাকে। কেন অন্তরীকরণযোগ্য? কারণ এখানে অন্তরীকরণের একটা অপারেটর চলে আসছে, জাস্ট এই কারণে, অন্য কিছু না। তাহলে এখন এটার কাহিনী কি, মানে এটা আমরা কেন পড়লাম? তার কারণ হচ্ছে এই অংশটা থেকে কিছু এমসিকিউ আসে, খুবই সিম্পল একটা এমসিকিউ আসে বলে এটা তোমাকে বুঝে দিতে হচ্ছে। তাহলে কেমন এমসিকিউ একটু দেখো। তুমি মনে করো একটা প্রশ্ন দিল তোমাকে 4d²y dt² 100y = 0, এরকম একটা সমীকরণ দিল। তুমি সমীকরণটা দেখেই বুঝতে পারছো যে এখানে d²y মানে আছে, এখানে ত্বরণের একটা ব্যাপার স্যাপার আছে। তো বলে দিল এটা একটা সরল সন্ধিত স্পন্দন গতির সমীকরণ, বলে তোমাকে বললো যে ওমেগা = ওমেগাকে আমরা দুইটা নাম বলি, একটা হচ্ছে কৌণিক বেগ আর একটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তোমাকে বললো যে কৌণিক কম্পাঙ্কটা বের করে বলো যে কত আসছে, অথবা বললো পর্যায়কাল কত, অথবা বললো শুধু কম্পাঙ্ক এফ কত। ওমেগা বের করতে পারলে বাকিগুলো তুমি অটোমেটিকই বের করতে পারবা। এর প্রথম কথা হচ্ছে ওমেগা কত সেটা যদি তোমাকে বলে, তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা যে সমীকরণটা কিছুক্ষণ আগে পড়লাম তার সাথে একে তুলনা করা। এখন যখনই আমরা তুলনা করতে যাব, আমরা যে সমীকরণটা করছি সেটার দিকে একটু খেয়াল করো। আমাদের সমীকরণের সাথে উপরের সমীকরণে অনেক কিছুই মিলে, আবার অনেক কিছুই মিলতেছে না। মানে মিলতেছে না আসলে একটা জিনিস, সেটা হচ্ছে d²y এর সামনে আমরা কোনো কিছু রাখি নাই। যদি সহগ রাখার প্রয়োজনীয়তা থাকতো তাহলে দেখতে যে এর সাথে এ বি সি ডি কিছু একটা গুণ আকারে থাকতো। যেহেতু তার সাথে কোনো কিছু গুণ আকারে নাই, তার মানে তার সামনে কোনো কিছু রাখা যাবে না তুমি যখন সহগ সমীকৃত করবা। কিন্তু উপরের সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে 4 বলে একটা সংখ্যা আছে, তাহলে এই 4টা কোনোভাবে রাখা যাবে না। রাখলে তুমি সহগ সমীকৃত করলেও সেটা শুদ্ধ হবে না। তাহলে 4টাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করলাম, আমরা দুই দুই পাশে 4 দ্বারা যদি ভাগ দিয়ে দিই তাহলে সমীকরণটা দাঁড়ায় যাবে একটা এরকম। এখন যখনই সমীকরণটা এরকম হচ্ছে তখন এখন তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে, সরাসরি তুমি বলতে পারো যে ওমেগা স্কয়ার সমান
25, যেটাকে আমরা তুলনা বলি আর কি। তুলনা করে আমরা পাইলাম যে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 25, তাহলে ওমেগা সমান হয়ে যাচ্ছে 5 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1। তাহলে যে ওমেগা জানে সে টিও বের করতে পারবে 2 পাই বাই ক্যাপিটাল টি সূত্র ব্যবহার করে, অথবা 2 পাই এর সূত্র ব্যবহার করে এফ এর মানও বের করতে পারবে। বুঝা গেছে কথা? বুঝে গেছে? জি ভাইয়া।